হয়েছে। মা আমাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র রাজপ্রাসাদে ছুটে আসবি, না জানি গর্ভধারী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। একটি দিন গত হতে চলো বললে, না জানি আমার বিহনে এই গর্ভধারিণী জনের চিন্তায় চিন্তিত। যাই যাই এই মুহূর্তে রাজপ্রাসাদে গিয়ে মাকে বলবো, মা আমাকে কিছু খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাই সেই রাজপ্রাসাদে। ওই তো পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্কুল হইতে গিয়ে ফিরেছে, তাই তো বিলম্ব না করে মনসার উদাহরণ রেখে আমি সাজবো এক সুন্দর কামিনী রূপ। সেই কামিনী রূপ সেজে গিয়ে তার সম্মুখে তাকে বিয়ের কথা স্মরণ করে দেব। তাকে যদি বিয়ের কথা স্মরণ না করে দেই, হতে পারবো না আমি সমাজের বিশ্বপূজিতা। তাই বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব আমি এক সুন্দর কামিনী ধারণ করে। ওই তো সেই লক্ষিন্দর যেন এই পথ দিয়ে যেন ফিরে যাচ্ছি, তাই তো আমি তার সম্মুখে যাব। এই তো আর কিছুদিন পথ অতিক্রম করলেই আমি রাজপ্রাসাদে পৌঁছে যাব। যাই এই মুহূর্তে আমি ছুটে যাই। কে তুমি? অমন করে তুমি আমাকে ধাক্কা মারলে কেন? এ কি বলছো? আমি তোমায় ধাক্কা মেরেছি? এই কখনো হতে পারে না, তুমি তো আমাকে ধাক্কা মেরেছো। আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ। সত্যই যদি তা হয় আমার ভুল হয়ে গেছে গো, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। শোনো যুবক, তোমার কাছে আমি কিছু জানতে পারি? এমন কি জানবে বলো? বলছিলাম কি, তোমার নামখানি কি গো? আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? পিতার হচ্ছে অধিপতি চাঁদ সওদাগর, তিনি হচ্ছেন আমার পিতা। তাই বুঝি? হ্যাঁ। যুবক, তোমায় একটি কথা বলবো। বলো বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? সত্যি, ছোট থেকে মা বাবা আমাকে বড় করেছে, মা বাবার মুখে তো আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই প্রথম তোমার মুখে আমি শুনলাম। যুবক, তুমি যদি বিবাহ করো আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তাই নাকি? হ্যাঁ। সত্যি সত্যি তোমার মাথাটা গিয়েছে, আমাকে যেতে দাও, অনেক বড় বেলা হয়েছে, আমার জন্য পিতা মাতা পথবাণী চেয়ে আছে। যাই এই মুহূর্তে আমি ছুটে যাই। কি দেখছি আমি, সেই লক্ষিন্দর অঙ্গে যেন কোনো কাম ভাব নেই, তাই তো আমি বিলম্ব না করি এই মূর্তি সেই লক্ষিন্দরের অঙ্গে নিক্ষেপ করলাম। না, একে তবে কি আমি ভুল করছি? ওই সুন্দরী যেন পথ মাঝে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, সেই সুন্দরীর কথা না রেখে অমন করে আমি ছুটে যাচ্ছি রাজপ্রাসাদে। না না না, ওই সুন্দরীর মুখখানা যে আমার বদনে ভেসে ওঠে। যাই ওই সুন্দরীর সঙ্গে যেই করে হোক না কেন আমাকে, কিন্তু কি করে কথা বলি? না না না, কথা যে আমাকে বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে, আর একটিবার যাই না কেন আমার সঙ্গে কথা বলে কি? এই যে শোনো না, এতক্ষণ ধরে তার সঙ্গে আমি কথা বলিনি, সে আমার সঙ্গে কথা বলেছে, তাই তো অভিমান করেছে, বড্ড অভিমান করেছে। আর একটিবার গিয়ে দেখি না কেন আমার সঙ্গে কথা বলে কিনা। এই যে শোনো না, আমি তোমাকে বলছি, সত্যি কি সুন্দর যেন মুখখানা তোমার, কি সুন্দর যেন দুটি চোখ, তোমার চোখ রেখে যখনই তোমার বদনখানা চেয়ে দেখি আমাকে নিজেকে যেন পাগল পাগল মনে হয়। তাই আজকের দিনে একটি কথা বলবো। বলো। সত্যি তোমার পরশে আমার যেন জীবন ধন্য হয়েছে। তাই বুঝছি। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার
আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা একেবারে কাছে এসো, ধরা দাও।
না শোনা, যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এ কি বলছো যুবক? সত্যই যুবক, তুমি যদি আমায় পেতে চাও তবে যেন তোমায় কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? এমন কি কর্ম জানো যুবক? বলো বলো। তুমি আমার সম্মুখে বিলম্ব না করি এই মোটে ছুটে যাবে। তোমাদের যে রয়েছে গোস্বা মন্দির, গোস্বা মন্দির? হ্যাঁ, সেই গোস্বা মন্দিরে তুমি প্রবেশ করে থাকবে। তবে তোমাকে আমি কাছে পাবো? সত্যই? তবে যদি তাই হয়, এই মুহূর্তে বিলম্ব না করে তোমার এই কথা মতো রয়েছে আমাদের সে গোস্বা মন্দির, সেই গোস্বা মন্দির আমি এই মুহূর্তে প্রবেশ করলাম। বেশ। ওরে চন্ডধর, পাপিষ্ট পামর চন্ডধর, দেখবো চন্ডধর তুই আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কেমন করে থাকিস। হে ভগবান, আমার লেখায় সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই অবসান হতে চলল। কিন্তু লেখায় আমার ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মরতো না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে, কেন আজকের দিনে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস লেখাই? আয় না বাবা, আয় একটিবার তোর এই হতভাগী মাকে একটিবার সান্ত্বনা দেবার জন্য আয়। ওরে তুই তো সবই জানিস, ক্ষণিকের জন্য যদি আমি তোকে চোখের আড়াল করে দিই, সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে যায় আমার জীবনে। আয় না বাবা, আয় একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। সান্ত্বনা দে। ও কোথায় গেলি রে, ওরে বাবি লখা, একেবারে মা বলে
ওগো ভগবান, আমি তোমার স্মরণে এমন কি অন্যায় করেছিলাম গো? যেও ছয় ছয়টি সন্তানকে আরবার পড়ছি আমার হতভাগ্য লাখাইকে দিয়েছিলাম। আমার এই লখাইকে যদি আমি হারিয়ে দে, আমি কি নিয়ে বাঁচবো? আজ আমি একই শুনতে পাচ্ছি, কে যেন অন্তপুরে অঝর নয়নী লখাই লখাই বলে কাঁদছে। এমন কি হয়েছে তার? না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে যার জন্য লখাই লখাই বলে আর্তনাদ করে কাঁদছে। আমি যাই চাই। বৌরানী, বৌরানী, মা, মা, কি হয়েছে বৌমা? আজ তুমি এমন করে রাজপ্রাসাদে রুকরে রুকরে লখাই লখাই বলে কাঁদছো কেন মা? কি হয়েছে লখাইয়ের? মনে হয় আমার বুকের মানিককে আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম গো। বৌমা, কি বলছো বৌমা? তুমি কার কথা বলছো মা? আমার লখাই। লখাই, কি হয়েছে লখাইয়ের? লখাইকে আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছে। সত্যই? কিন্তু অবসর হয়ে গেল, আমার লখাই ফিরে এলো না কেন? সে কি বৌমা, লখাই এখন রাজপ্রাসাদে ফিরে আসেনি, যার জন্য তুমি লখাইয়ের জন্য অঝর নয়নে কাঁদছো মা? আমি কাঁদবো না গো কাকা বাবু। বৌমা। আপনি কি বলছেন? আমি ছয় ছয়টি মানিককে আলবার পড়ছি আমার হতভাগ্য লখাইকে পেয়েছি। বৌমা, আমার এই লখাই যদি আমি চিরদিনের মতো হারিয়ে দেই, আমাকে কে মা? বৌমা, আমি জানি মা, সন্তান হারানোর বিয়োগ ব্যথায় তোমার পাঁজর ভেঙে গেছে, কিন্তু লখাই পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি বলে তুমি অমন করে আর কাঁদো না মা। ওগো কাকা বাবু, আর কে? আমি সান্ত্বনাবো বলতে পারে? সেই দুঃখিনীর সন্তান আজকের দিনে নেই, সে মা কিভাবে সান্ত্বনা হয়ে থাকবে? আপনার পায়ে ধরে বলি একটিবার শুধু আমার লখাই খেয়ে দি। আমার মন কি বলছে জানো বৌমা? লখাই আমাদের ছেলে মানুষ, হয়তো পাঠশালার কোনো বন্ধু বান্ধবদের খেলায় মেতে হয়তো সেই গৃহের কথা ভুলে গেছে, ওই বন্ধু বান্ধবদের সাথে হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে। কাকা বাবু না, আমি সারা চম্পলা নগর তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার লখাইয়ের যে স্কুলের বন্ধুরা রয়েছিল কৃষ্ণ, গিয়ে বললাম ওরে কৃষ্ণ বল না বাবা, আমার লখাই কই গো? কিন্তু তারা কি বললো বৌমা? ওরা সবাই বললো গো রানীমা, আপনার লখাইয়ের সঙ্গে আর আমাদের সাক্ষাৎ হয়নি। বৌমা, কি বলছো তুমি? আমি কি রে মা? না না, আমার যেন কিছুতেই ভালো লাগে না বৌমা। আমার মন বলছে লখাই আমার উপর অভিমান করেছে। আমি যখন লখাইকে পাঠশালা রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম, চলে দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমায় আনতে আসবো। আজ লখাইকে আনতে যাইনি, তাই তো লখাই আমার উপর অভিমান করে হয়তো গৃহ মাঝে ফিরে আসেনি বৌমা। তুমি ভগবতী কাকু, সন্তান হারাবার যন্ত্রণা সবাই জানে না গো। কে জানে মা? যে বাবা মায়েরা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। বৌমা,
আমি যে সন্তান হারা মা। বৌমা বৌমা আমি কিছু জানি না গো কাকা বাবু, আমি কিছু জানি না। আপনি যেখান থেকেই হোক না কেন আমার লখাইকে এই মুহূর্তে এনে দিন। আমি দেবো বৌমা। আমার লখাইকে এনে দিন। হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। আরে কেনই বা কাঁদবে না, যার এক এক করে 6-6টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দেয়, ওই সন্তান হারানোর বিয়োগ ব্যথায় মায়ের জন্য পাঁজর ভেঙে গেছে। সে তো শুধু তাকে গর্ভে ধারণ করেছে, কিন্তু আমি লখাইকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি লখাইকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ব, আমি লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়ব। আমি সারা চম্পলায় ঢোল ঘোষণা করব, কেউ যদি লক্ষিন্দরকে আমাদের রাজপ্রাসাদে এনে দিতে পারে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। আমি ঢোল ঘোষণা করব, আর আমি এই মুহূর্তে লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়ব। ছয় দাদু ভাই, অনেকক্ষণ হলো গোসা মন্দিরে প্রবেশ করেছি আমি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসা মন্দিরে প্রবেশ করেছি, ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি বের হয়ে যায় ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কিনা। আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ যেন আমার লখাইয়ের সন্ধান দিতে পারলো না। সবাই যেন বললো আমায় লখাইকে দেখেনি, লখাইয়ের কথা বলতে পারলো না। তবে কি লখাই আমার প্রাণে বেছে নেই? না না, আমি তো রানীমাকে বলেছি আমি যেই করে হোক না কেন লখাইকে আমি তুলে দেবো রানীমার হস্তে। কিন্তু কি করি, আজকে হয়তো আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল আবার লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়বো। যেই করে হোক না কেন লখাইকে আমাকে খুঁজে আনতেই হবে। যাই, রানীমার কাছেই ফিরে যাই। কিন্তু কি একে আজ আমি দেখছি আমাদের গোসা মন্দির তো প্রত্যেকদিন খোলা থাকে, আজ গোসা ঘরের দরজা বন্ধ। তবে কি লখাই আমাদের প্রবেশ করেছে গোসা ঘরে? না না, লখাই তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সেও তো জানে না। তবে কে প্রবেশ করতে পারে এই গোসা ঘরে? না না, আমি একটি বার ডেকে দেখবো কে কে গোসা ঘরে প্রবেশ করে আছে। আমি ডেকে দেখবো, বলি কে কে গোসা ঘরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো, নইলে তোমায় ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই তো মন্ত্রী দাদুর কণ্ঠস্বর, এই মুহূর্তে আমি সাড়া দেব। কে? দাদু নাকি? লখাই, হ্যাঁ দাদু। ওরে হতভাগা, কি করেছে তুমি? তোমায় আমি সারা চম্পলায় তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর তুমি নাকি প্রবেশ করেছো এই গোসা ঘরে। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। ওরে তোমার জন্য যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। এই গোসা মন্দির থেকে আমি বের হতে পারি,
তার আগে আমার সঙ্গে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি তাও করবো দাদু ভাই, আমি তাও করব। শুধুমাত্র তোমার মায়ের চোখের জল মুছে দে, আমি তোমার সঙ্গে 30 সত্য অঙ্গীকার করবো। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। তুমি যাহা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি, কেমন? চেয়ে দেখো দাদু ভাই, চেয়ে দেখো, তুমি এই অন্ধকারে গোসা করে প্রবেশ করেছো বলে মশার দল তোমার যেন সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে, সর্বাঙ্গে যেন রক্তের ধারা বয়ে যায়। চলো দাদু ভাই চলো, তোমার মায়ের কাছে ছুটে চলো। তোমার মা জননী যে বাড়ি ভাড়া দুঃখ তুলিয়ে তোমার পথমানে চেয়ে আছে ভাই। ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমার বলো বলো। স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। লখাই আমি ওই স্কুলে আর যাবো না দাদু। শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বিরল যে হবে স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। যাবো না। জানো দাদু, ওই স্কুলে আমি আর যাব না। কিন্তু দাদু ভাই, এই হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, এই বয়সে লেখাপড়া করবে না, কিন্তু কেন রে ভাই? কেন জানো দাদু? বলো। আমার মন বলছে এখান থেকে পালিয়ে যায়। কেন? কেন জানো দাদু? বলো। ওই না স্কুলের লেখাপড়া ও গো দাদু, ভালো যে লাগে না লেখাপড়ায় ও গো দাদু, আমার মন যে বসে না লেখাপড়ায় ও গো দাদু, আমার মন যে বসে না। আমাকে লেখাপড়া করতে ভালো লাগে না। লখাই, এই বয়সে তুমি লেখাপড়া করতে চাইছো, লেখাপড়ায় মন বসে না। আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে যাব না দাদু। তাহলে কি তুমি কোনো ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লখাই, এই বয়সে তুমি ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, তাহলে তুমি কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাদু, দাদু বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। চুপ করো। 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। তুমি কি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছো ভুলে গেছো? তুমি আমার বিয়ের কথা পিতার কাছে গিয়ে বলো, আর আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করে আসি। কি আজ আমি কি ভুল করলাম? আমি লখাইয়ের সঙ্গে 30 সত্য অঙ্গীকার করে বড় ভুল করেছি, কিন্তু আমি জানতাম না যে লখাই বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে। কিন্তু আমি কি করে, কোন মুখে সদাগরের কাছে গিয়ে বলবো লক্ষ্মীন্দর আমাদের বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে? কিন্তু আমায় তো বলতেই হবে। যাই, ওই সদাগরের কাছে যাই, লক্ষ্মীন্দরের বিয়ের কথা আমি সব কিছু খুলে বলবো। যাই যাই সদাগরের কাছে। আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে। কিন্তু লক্ষ্মীন্দর
কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছিনে নেব। ব্যর্থ, ব্যর্থ চাঁদ, তোমার সকল আশা যেন ব্যর্থ হয়ে গেল। এ আপনি কি বলছেন মন্ত্রী হ্যাঁ কাকা? চাঁদ, আমার আশা ব্যর্থ হয়ে গেল, এ আপনি কি বলছেন? তুমি হয়তো মনে মনে ভেবেছিলে আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর সে ভবিষ্যতে চম্পলের অধীশ্বর হবে, কিন্তু হলো না। তোমার সব আশায় যেন জল ঢেলে দিল ওই লক্ষিন্দর। লক্ষিন্দর আমার সব আশায় জল ঢেলে দিল? হ্যাঁ চাঁদ, এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ। এ আমি কি দেখছি? আপনার নয়নে নির্বরিশন হচ্ছে, মলিনী বদন। আপনি যেন কি বলবার জন্য ছুটে এসেছেন, বলতে এসেও আপনি বলতে পারছেন না কেন মন্ত্রী কাকা? লক্ষিন্দরের কথা চাঁদ, লক্ষিন্দর আজ আমাদের পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেনি। লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে আসেনি? না। আর আপনারা এখন নিশ্চিন্তে রাত প্রাসাদে রয়েছেন? নিশ্চিন্তে রাজপ্রাসাদে থাকতে পারি চাঁদ। লক্ষাই আমাদের প্রাণের অধিক, আমাদের বংশ প্রদীপ। লক্ষাইয়ের কথা শুনবার মাত্রই আমি যেন লক্ষাইয়ের সন্ধানে বেরিয়ে পড়ি। সারা চম্পকনগর খোঁজার পর লক্ষাইকে দেখি না প্রবেশ করে আছে আমাদের নোংরা গোষ্ঠী। আপনি কি বলছেন? আচ্ছা, লক্ষিন্দরের গোসা ঘরে প্রবেশ করেছে। আজ এ কথা আমি জেনেছি। যদি আমার চম্পকী নগরের প্রজারা জানে, সবাই আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চোর। নিজের পুত্রের অভাব মেটাতে পারেনি বলেই লক্ষিন্দরের গোসা ঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষিন্দরের এমন কিছু অভাব যার জন্য ওই গোসা ঘরে প্রবেশ করেছে? বিয়ে। বিয়ে? হ্যাঁ চাঁদ, লক্ষিন্দরকে আমরা বিয়ে থেকে বঞ্চিত রেখেছি বলে অভিমান করে প্রবেশ করেছে এই নোংরা গোষ্ঠী ঘরে। লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে? হ্যাঁ চাঁদ। বাহ বাহ রে বচ্চম, আচ্ছা বিয়ের জন্য বিচলিত। ছয়টি পুত্র ছিল, বিয়ে কেন? আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আর লক্ষিন্দর সে বিয়ে করবে যার জন্য গোসা ঘরে প্রবেশ করেছে। মন্ত্রী কাকা, চাঁদ, লক্ষিন্দরের চেয়ে আমি বিয়ে দেব না, এর কোনো যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা? আছে চাঁদ, আছে। লক্ষিন্দরের বিয়ের মত ফলনের উপযুক্ত উপায় আমার কাছে আছে। বলুন, আপনি বলুন মন্ত্রী কাকা। পায়রা। পায়রা? হ্যাঁ চাঁদ, পায়রা দিয়ে কি হবে? লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ। লক্ষিন্দরের হাতে যদি আমরা একটি পায়রা তুলে দিতে পারি, তাহলে লক্ষিন্দর পায়রা নিয়ে খেলাধুলা করবে। আর খেলাধুলায় মত্ত হয়ে গেলে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। তবে হ্যাঁ, সাধারণ পায়রা নয় চাঁদ, তবে স্বর্ণগিরিবাজ পায়রা। স্বর্ণগিরিবাজ পায়রা পেলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্তরণ হবে। হ্যাঁ, যে পায়রা কথা বলতে পারে। তাই যদি সত্যই হয় মন্ত্রী কাকা, তাহলে আর বিলম্ব নয়। এই মুহূর্তে পায়রা আনায়ন করতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।